কখনো অ্যামিউজড ছিলাম, কখনো নোট নিচ্ছিলাম। আমার মোবাইল ভরে গেছে নোট নিতে নিতে। আমি চেষ্টা করব সবগুলো জায়গায় টাচ করতে। আমি একবার জাম্প ফরওয়ার্ড জাম্প ব্যাক করবো, কারণ নোটগুলো ওইভাবে নেওয়া, একটু ক্ষমা করবেন, হয়তো গোছালো হবে না বক্তৃতাটা। আমাকে একটা বক্তৃতা লিখে দিয়েছে, মন্ত্রণালয় থেকে সবসময় লিখে দেয়, কিন্তু আমি তো স্ক্রিপ্ট নিয়ে শুটিং করতে পারি না, আর এটা তো পড়া খুবই মুশকিল। প্রথমে খুব সুন্দর প্রশ্ন করেছেন উনি, যে সিনেমা তথ্য মন্ত্রণালয় কী করছে। এই প্রশ্ন আমারও অনেক বছর ধরে আসলে করা হয়েছে, যে একটা বিশেষ সংস্কৃতি আমাদের সংস্কৃতি, এর বাইরে কোনো কিছু আমাদের সংস্কৃতি হতে পারে না। আমি একটা উদাহরণ দিই, একটু পরে ব্যাখ্যা করবো যে এটা কেন গুরুত্বপূর্ণ। অ্যাপারেন্টলি মনে হতে পারে এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না। আপনারা কি কখনো দেখেছেন সেহরি সেহরি খাওয়া নিয়ে, সেহরি ফেস্টিভ্যাল নিয়ে আমাদের শিল্পকলা একাডেমি বা আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় কোনো উদ্যোগ নিয়েছে? কখনো না। আপনারা যে সেহরির আগে যে মানুষকে ডেকে তোলে, ইটস এ হিউজ কালচার ইন ঢাকা, এবং কি আরও অনেক শহরে এটা করা হয়। আপনারা কি দেখেছেন এটা নিয়ে কখনো কোনো ফেস্টিভ্যাল হতে বাংলাদেশে? না। এমনকি বৌদ্ধ পূর্ণিমা নিয়ে দেখেছেন? না। এই যে দেখেননি, এর কারণটা হচ্ছে আমরা সংস্কৃতির জন্য একটা ফিল্টার বানিয়েছি। ওই ফিল্টারের নাম দিয়েছি বাঙালি সংস্কৃতি এবং বাঙালি জাতীয়তাবাদের চেতনা। এই ফিল্টারে যেটা যেটা পড়বে না, সেটাই আমার সংস্কৃতির অংশ না। এই যে সাংস্কৃতিকভাবে আমি কাউকে এক্সক্লুড করছি, আপাত দৃষ্টি মনে হতে পারে আচ্ছা সংস্কৃতি থেকে না এক্সক্লুড করছে, এটা কি আর অসুবিধা। বিশাল অসুবিধা হচ্ছে, প্রথমে ওরা আপনাকে সংস্কৃতি থেকে এক্সক্লুড করবে, তারপর আপনাকে পলিটিক্স এবং ইকোনমিক্স থেকে এক্সক্লুড করবে। এবং এই এক্সক্লুশনের বৈধতা দিবে ওই সাংস্কৃতিক ফিল্টার। আমি একটা জাজ্জল্যমান উদাহরণ দিই। আমি সালটা আমার মনে নেই, 17-18 হয় বোধ হয়, ইসলামী ব্যাংক থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হলো বিজ্ঞাপন বানানোর জন্য। মিথ্যা বলবো না, আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম। যদিও আমি 2014 সালে এই চেতনালয়ে আমি কি করিব লিখে শাহবাগ গণজাগরণ মঞ্চ ওয়ালাদের কাছে ছাগু ট্যাগ পেয়ে গিয়েছিলাম। এবং আপনারা জানেন, আমি জানি আপনারা মতিকণ্ঠ নামে একটা পত্রিকা ছিল, এটা পেয়েছেন কিনা আপনারা, এটা অনলাইন স্যাটায়ার ম্যাগাজিন ছিল। ওখানে আমাকে বলা হতো আল্লামা ফারুকি, ওই লেখাটার কারণে যে এই চেতনালয়ে আমরা কী করিব। তো ইসলামী ব্যাংকে ফোন পাওয়ার পর আমি একটু ঘাবড়াই, শুড আই রিয়েলি গো? অ্যান্ড আমার বিবেক বলেছে ইয়েস আই শুড গো। প্রথমত বিজ্ঞাপন নির্মাতা হিসেবে আমার ব্যক্তিগত দর্শন নাই, কিন্তু আমি এখানে যেতে চেয়েছি ব্যক্তিগত একটা দর্শনের কারণে। সে দর্শনটা হচ্ছে এই যে আমি স্কোয়ারে বিজ্ঞাপন বানাতে পারবো, গ্রামীণ ফোনের বানাতে পারবো, কিন্তু ইসলামী ব্যাংকের বানালেই আমি ছাগু এবং জামাত, এবং এটা আমি একটা অন্যায়কারী। দ্যাট হ্যাজ টু স্টপ। অ্যান্ড দেন আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড আই মেড 60 pieces ফর দেম। এবং ট্রাস্ট মি, ইসলামী ব্যাংক ইজ দ্য অনলি ক্লায়েন্ট যারা বিজ্ঞাপন বানানোর পরে আমাকে 3.5 লাখ টাকা দিয়ে একটা পেন্টিং গিফট করেছিল। মানে এটা অবিশ্বাস্য, ইসলামী ব্যাংক তো পেন্টিং গিফট করবেন, আপনারা সোশ্যাল পারসেপশনে যা বোঝেন। এবং এমনকি এটাও কি জানেন যে ইসলামী ব্যাংকের প্রথম ঋণ গ্রহীতা, যাকে প্রথম লোন দিয়েছিল ইসলামী ব্যাংক, তিনি একজন হিন্দু ব্যবসায়ী ছিলেন। সো এই জিনিসগুলো আমাদের পারসেপশনে আসেনি, আমাদেরকে শেখানো হয়েছে ইসলাম, এনিথিং রিলেটেড টু ইসলাম ইজ রিয়েলি ব্যাড। এখন এটা কেন শেখানো হয়েছে, এটা রাজনীতিটা হচ্ছে, দেখেন ওই 17তে যখন আমি বিজ্ঞাপন বানিয়ে চলে আসলাম, ওই সময় এমডি ছিলেন মান্নান সাহেব। ওনার সঙ্গে আমার এক ধরনের একটা সম্পর্ক তৈরি হয়। একদিন উনি কোনো একটা কাজে আমাকে ফোন দেয়, অথবা আমি ফোন দিই, এখন আমার মনে নেই। ওনার কাছ থেকে আমি জানতে পারলাম যে উনি খুব চাপে আছেন। আমি বললাম কী চাপ? আপনি তো বললেন বিজ্ঞাপন ভালো হয়েছে, মার্কেট রেসপন্স ভালো, চাপ কেন? বলে না, আমার বোধহয় ব্যাংকটা নিয়ে যাবে। তার ঠিক মাসখানেকের মধ্যে আমি নিউজ পেপারে দেখলাম এজিএম করে ইসলামী ব্যাংক নিয়ে গিয়েছে। আপনারা এখন জানেন এটা নিয়ে গেছে আসলে এস আলম গ্রুপ। এটা আসলে বেসিক্যালি ছিল ডাকাতি, অর্কেস্ট্রেটেড বাই আওয়ার ইন্টেলিজেন্স ফোর্সেস। এখন এই উদাহরণটা কেন দিলাম? এই যে একটা ব্যাংক লুট করা হলো, এটাকে বৈধতা দিয়েছে কে? এটাকে বৈধতা দিয়েছে ওই কালচারাল ফিল্টারটা, যে ফিল্টার আপনাকে বলেছে যাহা কিছু ইসলামী উহাই খারাপ, সুতরাং যে খারাপ তার ব্যাংক লুট হলে তো এটা খারাপ কাজ না, এটা তো ভালো কাজ। That's how we destroyed our economy, that's how we destroyed our political climate, and that's how we created a very narrow perspective to look at our culture. এবং এইটা জাতি হিসেবে আমাদেরকে খণ্ডিত করেছে।
এবং আমি ওই এই চেতনালয়ে আমরা কি করিব ওটাতে লিখেছিলাম যে দেখেন, ধর্ম আপনার সংস্কৃতির অংশ। যেমন সংস্কৃতি বা ধরেন আপনার যে কিছু আছে নন রিলিজিয়াস ফেস্টিভ্যাল, সেগুলো যেমন আপনার সংস্কৃতির অংশ, রিলিজিয়াস ফেস্টিভ্যাল ঈদও আপনার সংস্কৃতির অংশ। আমি শাহবাগে এসে দেখলাম যে ঈদ নিয়ে কথা বলা যায় না, শবে বরাত নিয়ে কথা বললে মনে হয় এই লোকটা খ্যাত, কিন্তু পূজা এবং বড়দিন নিয়ে কথা বললে কিন্তু আমি খ্যাত হই না। দিস ইজ হোয়াট আই এক্সপিরিয়েন্স। আমি বড় হয়েছি নাকালপাড়ার মধ্যে একটা মধ্যবিত্ত এলাকায়, সেখান থেকে এসে যখন আমি শাহবাগে এসে পড়ে দেখলাম যে ওকে পূজায় যাওয়া যাবে, বড়দিনে যাওয়া যাবে, বাট ডোন্ট টক অ্যাবাউট শবে বরাত অ্যান্ড ঈদ। ফলে শবে বরাত এবং ঈদের সময় আমি শাহবাগে কম আসতাম, কারণ এখানে আলোচনা চলে না। এই কথাটা আমি লিখেছিলাম এই চেতনালয়ে আমরা কি করিব ওই লেখাটাতে, এবং সেখানে বলেছিলাম যে দেখেন, একটা দেশ কখনো আগাতে পারবে না যদি সে দেশের মধ্যে এত বড় একটা বিভাজন করে রাখে, এবং সেটা যে আগাতে পারেনি তার প্রমাণ দেখেন। আমি তো মনে করি 2024-এর অনেকেই এখানে বলেছেন যে এটা শুরু হয়েছিল কোটা আন্দোলন নিয়ে, কিন্তু আমি 17 বা 18 জুলাই আমার ফেসবুকে লিখেছিলাম যে এটাকে যারা কোটা আন্দোলন হিসেবে দেখছেন স্রেফ তারা ভুল করছেন। এটা আসলে বাংলাদেশটা ফিরে পাওয়ার আন্দোলন হচ্ছে। কারণ দেশের বেশিরভাগ মানুষ ক্ষুব্ধ, তারা মনে করেন দেশটা তারা চালাচ্ছেন না, তারা মনে করেন, পরিষ্কার বলি এখন, আগে বলতে পারতাম না, তারা মনে করেন দেশটা ভারত চালাচ্ছে। এবং এটার প্রমাণ দেখেন, এটা মনে করার ফিজিক্যাল প্র্যাকটিক্যাল রিজন আছে। সুজাতা সিং 2014 সালে এসে বললেন জাতীয় পার্টিকে, আপনারা যদি ইলেকশনে না আসেন দেশটা জামাতের কবলে যাবে। সো দেখেন আবারও কিন্তু এখানে জুজু একটা রেডি করা আছে তাদের। এখন বাংলাদেশ থেকে কি আমরা কখনো গিয়ে বলতে পারবো ইন্ডিয়াতে যে হ্যালো কংগ্রেস, তোমরা যদি সব পার্টি মিলে ঐক্য না করো বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দল ক্ষমতা আসবে? আমরা কি বলতে পারবো এটা? বাট তারা এটা বলেছে, শুধু বলেছে না, তারা এক্সিকিউট করেছে, এবং তারা তাদের পছন্দের সরকার ক্ষমতা রেখেছে নির্বাচন ছাড়া বছরের পর বছর। মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়, মানুষ কিন্তু দেশটাকে ওন করতে চায়। সে ওন করতে গিয়ে যদি দেখে যে দেশটা আসলে অন্য আরেকটা দেশ ওন করছে বা পরিচালনা করছে, সে তো এই দেশটাকে তার ভাববে না, তার ক্ষোভ হবে। এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ জুলাই শুধুমাত্র চাকরির আন্দোলন না। তাহলে আমি প্রশ্ন করি, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা কয়জন সরকারি চাকরি করবে? তারা কেন জীবন দিয়েছে? বা ধরেন যখন কোটা মেনে নিবে কথাটা বলা হচ্ছে, তখন কেন আন্দোলন থামেনি? কারণ আসলে আন্দোলন, ইয়েস কোটা ওয়াজ দ্য বিগিনিং, বাট দ্য রিয়াল ক্ষোভ ইজ আমার দেশটা, আমি তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে আছি, আমি এটা থাকতে চাই না। দ্যাট ইজ দ্য টিপিং পয়েন্ট, যেটা থেকে আমাদের এই জুলাইয়ের জন্ম হয়েছে। এখন আমরা কি করে সাংস্কৃতিকভাবে দেশটাকে সবার করে তুলব? দ্যাট ইজ এ কোয়েশ্চেন উই হ্যাভ। আমি একটা জায়গাতে কমেন্ট করতে চাই, প্রশংসা করতে চাই যে এবারে আপনারা দেখেছেন যে 5ই আগস্ট থেকে অলমোস্ট 20শে আগস্ট পর্যন্ত দেশে পুলিশ ছিল না। পুলিশবিহীন একটা রাষ্ট্র পৃথিবীর যে কোনো দেশে হলে যে পরিমাণ অপরাধ হতো, আমার তো মনে হয় না তার 100 ভাগের 1 ভাগ অপরাধ হয়েছে। এবং আপনি খেয়াল করে দেখেন, পুলিশ নাই, পাহারা দিচ্ছে কিন্তু আমরা, আপনারা সবাই, হিন্দু মুসলমান সব একসাথে পাহারা দিচ্ছে, নিজের নাইবারহুড পাহারা দিচ্ছে। এমনকি মন্দিরে ছাত্রলীগ যুবলীগ মেম্বাররা পয়সা দিয়ে পেট্রোল বোমা মারতে পাঠিয়েছে তাদেরকে, তারা যেন ওই মন্দিরে আক্রমণ করে পাশের দেশকে প্রোপাগান্ডা ওয়ার চালাতে না পারে, সে কারণে কিন্তু হিন্দু মুসলমান, এমনকি মাদ্রাসার হুজুরেরা বা ধরেন মাওলানা সাহেবরা, তারা গিয়ে মন্দির পাহারা দিয়েছে। আমি জানি না বাংলাদেশে এর আগে আমি এই ধরনের ঘটনা দেখেছি কিনা। যদি এটার উত্তরে অনেকে বলে যে মন্দির পাহারা দিতে হবে কেন, তার মানে তোমাদের দেশে সমস্যা আছে, মন্দির পাহারা দিতে হবে কেন? তার উত্তর হচ্ছে অনেকগুলো জায়গাতে ছাত্রলীগ এবং যুবলীগের কর্মীরা টাকা দিয়ে যে লোককে পাঠিয়েছে মন্দির অ্যাটাক করতে, ধরা পড়েছে হাতে নাতে। ফলে আমরা তো দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলোর পিছনে একটা কনসার্টেড এফোর্ট ছিল, যে কারণে পাহারা দেওয়া হয়েছে। কিন্তু যে প্রসঙ্গে আমি এটা বললাম সেটা হচ্ছে এই যে স্পিরিটটা 5ই আগস্ট থেকে 20শে আগস্ট মাওলানা সাহেবরা দেখিয়েছেন, আমি চাই এই স্পিরিটটা ওনারা সামনের দিনগুলোতে দেখান এবং ম্যাচুরিটির পরিচয় দেন, যাতে করে, কারণ এটা কেন বলছি, কারণ ওনাদের একটা বড় ভূমিকা এবং ইনফ্লুয়েন্স এবং রোল বাংলাদেশে আছে। এবং তাদের এই ভূমিকাটাকে আমরা যদি কমপ্লিটলি ডিসরিগার্ড করি, তাহলে আমি মনে করি আবারও একই ভুল করব আমরা, যেখানে আমরা একটা ব্রিজের কথা বলছি। এখন এই ব্রিজে শুধু কি তারা থাকবেন? না, এই ব্রিজে সকল ধর্মের মানুষ থাকবেন। আপনারা জুলাই দেখেন, জুলাই আন্দোলনের
ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস ছিল কিন্তু দেবাশিস চক্রবর্তীর পোস্টারগুলো। দেবাশিস চক্রবর্তী তো মুসলমান না, হৃদয়চন্দ্র তালুয়ার কথা বলেন আপনি। ফলে এই আন্দোলন হিন্দু মুসলমান সবার যেমন ছিল, তেমনি একটু আগে প্রত্যেকে বলছিলেন এবং আমি নিজেও দেখেছি যে জুলাই আন্দোলনের একটা দুইটা বড় পার্থক্য মানে সিগনিফিকেন্স হচ্ছে বা সাইন হচ্ছে, এটা এক নম্বর হচ্ছে এটা নারীদের অংশগ্রহণ হিউজ, এবং সেকেন্ড হচ্ছে গ্রাফিতি। আমার মনে পড়ে না বাংলাদেশে আর কোনো আন্দোলনে গ্রাফিতি ওয়াজ ইউজড অ্যাজ এ সাচ এ পাওয়ারফুল টুল, আমার জানা নাই। এই দুইটা জিনিসও কিন্তু বলে দেয় যে এই আন্দোলনটা বাংলাদেশের আগের সব আন্দোলন থেকে আলাদা ছিল, এবং যেহেতু আগের সব আন্দোলন থেকে আলাদা ছিল সেহেতু এই আন্দোলনের আউটকাম হিসাবে যে বাংলাদেশ